রহস্য, সরোজ কুমার রায়চৌধুরী। বহুকাল পরে বাসুদেবের সঙ্গে হঠাৎ দেখা কলকাতার এক জনবহুল রাস্তায়। 20 বছর পরে পরস্পরকে চেনা সহজ নয়। উভয়েরই মাথার চুলে পাক ধরেছে। বাসুদেবের তো মাথা বেশ বিস্তীর্ণ একটা টাক, তথাপি কিন্তু চিনতে কষ্ট হলো না বিশেষ। 20 বছর আগে কলেজ হোস্টেলে একই ঘরে বছর 2 আমাদের কেটেছে। আমি যখন 3rd ইয়ারে, ও তখন 4th ইয়ারে। স্যামবর্নের বেঁটে খাটো একটি ছেলে, অসাধারণ পেটুক। বাপের কাছ থেকে টাকা আসতো অনেকগুলো, তার অধিকাংশই যেত খাবার ওয়ালার বাক্সে। কিছু নয়তো জলই খেয়ে ফেললে বড় ঘটির 1 ঘটি। হ্যাঁ, জিজ্ঞাসা করতুম, মানুষ তো ওইটুকু, ওগুলো রাখো কোথায়? হেসে উত্তর দিত, ব্যবস্থা করলেই রাখা যায় দাদা। সুটকেস দেখেননি? ব্যবস্থা করলে অনেক জিনিস রাখা যায়, অব্যবস্থায় কিছু রাখা যায় না। ওইটুকু জহর গব্বর সিঙ্গাড়া থেকে লবঙ্গ লতিকা এবং রসগোল্লা থেকে সন্দেশ যে পরিমাণে সে আশ্রয় দিত, তাতে সকলকেই স্বীকার করতেই হতো যে ব্যবস্থা ছিল। অনেককাল পরে কলকাতার এক জনবহুল রাস্তায় দেখা হতেই বাসুদেব ঠিক ছেলেবেলার মতোই জড়িয়ে ধরল। অমলদা, কি খবর? কি আশ্চর্য! হেসে বললাম, আশ্চর্য বটে, যা দিনকাল পড়েছে তাতে বেঁচে থাকাটাই আশ্চর্য। কি বল বাসু? নয়তো কি! চলুন একটা খাবারের দোকানে গিয়ে বসা যাক। কতকাল পরে দেখা, অনেক গল্প করার আছে। খাবারের দোকান? তোমার সেই পুরনো অভ্যেস এখনো যায়নি? বাসুদেব হো হো করে হেসে বললেন, থাকতে কি চায় দাদা, কোনো রকমে রেখেছি, যেতে দিইনি। ভগবান একটা শক্তি দিয়েছেন, চর্চা না করে সেই শক্তি খোয়ানো কি ভালো হতো? কখনোই না। চলো, কোথায় যাবে? কাছের একটা দোকানে গিয়ে বাসু বললে, কি খাবেন বলুন? 1 গ্লাস জল। আমি তোমার খাবার দেখবার জন্য এলাম। তারপরে যা হয়। বাসু ছাড়লে না, আমাকেও কিছু নিতে হলো। কিন্তু বাসুর জন্যে প্লেটে খাবার সাজাতে দোকানদারও যে অবাক হলো, বাসু না দেখলেও তা আমার দৃষ্টি এড়ালো না। কিন্তু বাসুর জন্যে প্লেটে খাবার সাজাতে দোকানদারেরও যে অবাক হলো, বাসু না দেখলেও তা আমার দৃষ্টি এড়ালো না। তারপর কি করছো বলো? ডাক্তারি। মফস্বলে ডাক্তারি যে কি ব্যাপার, আপনার বোধহয় ধারণা নেই। সকাল থেকে 10টা পর্যন্ত বাড়িতে বসে রোগী দেখি, তারপর যেই পায়ের তলার মাটি তেতে আগুন হলো, আকাশ রূপোর পাতের মতন ঝকঝক করতে লাগলো, অমনি হয় ঘোড়া নয় সাইকেলে বেরুলাম রোগী দেখতে। ফিরতে 3টে। এত কষ্টের পয়সা দাদা, খরচ করতে ইচ্ছে হয় না। বাসু করুণ অনুতপ্ত দৃষ্টিতে তার প্লেটের খাবারগুলোর দিকে চাইলে। জিজ্ঞাসা করলাম, ছেলেপুলে কি চামচে করে হাতের রাজভোগের 1 টুকরো মুখে পুরতে যাচ্ছিল, থমকে গেল। বললে, তা অনেকগুলি দাদা, একটি ভালো ছেলে খুঁজে দিন না, বড় মেয়েটার বিয়ে আর না দিলেই নয়। বাসু রাজভোগটি নিঃশেষ করে বললে, আপনি তো কিছুই খেলেন না দাদা, খাওয়া আপনার বরাবরই কম। দেখি আর একটা রাজভোগ দাও তো হে। বাসুদেবের একটি ছোট ভাই ছিল, সুখদেব। অত্যন্ত ডান পিটে ছেলে। মাঝে মাঝে বাড়ি থেকে পালিয়ে এসে দাদার হোস্টেলে আশ্রয় নিত। আশ্চর্য, তার কথাটাই এতক্ষণে মনে পড়েনি। তাড়াতাড়ি বললাম, আসল লোকের খবরই তো নেওয়া হয়নি। তোমার সেই ভাইটির খবর কি, সুখদেব? বাসু যেন চমকে উঠল। তার মুখের ওপর বেদনার গাঢ় ছায়া নেমে এলো। একটু যেন সামনে নিয়ে বলল, শোনেননি তার খবর? না তো। সে তো নেই। মানে? সে আত্মহত্যা করেছে। আত্মহত্যা? বলো কি? বাসু জবাব দিল না। অনেকক্ষণ পরে বললে, চলুন
পার্কে গিয়ে বসি গে, পার্কে অসম্ভব ভিড়। এক কোণে একটি গাছের তলায় ঘাসের ওপর বসা গেল। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। তারপর বাসু বলল, সে ও ব্যাপার দাদা, আমি বিজ্ঞানের ছাত্র। আপনার কাছে আজও সমস্ত ঘটনা আমার কাছে আজও সমস্ত ঘটনা একটা রহস্যই রয়ে গেছে। আমি উদ্গ্রীব হয়ে ওর মুখের দিকে চেয়ে রইলাম। বাসু বলতে লাগলো, ধীরে ধীরে, থেমে থেমে, ভেবে ভেবে। আমার একটা ঠাকুমা ছিলেন। বুড়ো মানুষ হলে যা হয়, মেজাজ তার খুবই খিটখিটে ছিল। ভোর থেকে রাত্রি 10টা-11টা পর্যন্ত মায়ের সঙ্গে তার খুবই খিটিমিটি চলত। ঠাকুমার যতই বয়স বাড়তে লাগলো, তার সেবায় মায়েরও ততই ত্রুটি ঘটতে লাগলো, খিটিমিটিও ততই বাড়তে লাগলো। সে এক দারুণ অশান্তি। বাড়িতে কাক চিল বসার জো রইল না। সুখদেব ছিল ঠাকুমার প্রিয়। সে যে ঠাকুমার খুব সেবা ও শুশ্রূষা করতো তা নয়, কিন্তু যেহেতু মায়ের আমি ছিলাম প্রিয় আর সুখদেব খেত মায়ের বকুনি, সেই জন্য ঠাকুমার প্রিয় ছিল সে। এই অবস্থায় একদিন ঠাকুমা গেলেন। শ্রাদ্ধ শান্তি চুকে গেল, কিন্তু সুখদেব যেন কেমন হয়ে যেতে লাগলো। এত আড্ডাবাজ ছেলে কেমন যেন কোনো হয়ে যেতে লাগলো। বন্ধু বান্ধব এসে ডাকাডাকি করেও তা সাড়া পায় না। মা বারবার জিজ্ঞাসা করেন, কি হয়েছে তোর? দিন রাতে বসে বসে কি ভাবিস? শরীর ওরকম হয়ে যাচ্ছে কেন? তারও জবাব দিতে পারে না। আমি তখন মেডিকেল কলেজে পড়ি। মা আমাকে বললেন, আমিও প্রশ্ন করে কোনো সদুত্তর পাই না। ও তখন কলেজে পড়ে, হোস্টেলে থাকে। একদিন হঠাৎ হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট ও তখন কলেজে পড়ে, হোস্টেলে থাকে। একদিন হঠাৎ হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট কয়েকটি ছেলে সঙ্গে দিয়ে ওকে আমাদের বাড়ি পাঠিয়ে দিলেন। বাবাকে একখানা চিঠিতে জানিয়ে দিলেন ওকে হোস্টেলে রাখা নিরাপদ নয়। বাবা তো আকাশ থেকে পড়লেন। সুখদেব দুষ্টু ছেলের সন্দেহ নেই, কিন্তু খারাপ ছেলে তো নয় নিশ্চয়ই। এমন কিছু সে করতে পারে না যাতে হোস্টেল থেকে তাকে তাড়িয়ে দেওয়া ছাড়া উপায় নেই। কলের যে ছেলেগুলি ওকে পৌঁছে দিতে এসেছিল, তাদের জিজ্ঞাসা করে বাবা এই পর্যন্ত জানতে পারলেন যে ওর মাথা ঠিক সুস্থ নয়। রাত্রে টেবিলে পড়ছে, হঠাৎ কি যে হয়ে গেল, বিড়বিড় করে আপন মনে বকতে লাগলো। ওকে সামলানো যায় না। বাবা ডাক্তার মানুষ, ও সন্দেহ হলো মস্তিষ্ক বিকৃতর পূর্ব লক্ষণ নয় তো। কিন্তু জানেনই তো তার প্রচণ্ড প্র্যাকটিস। নিজের ছেলেকেও চোখে চোখে রেখে তাকে পর্যবেক্ষণ করবেন তার সময় নেই। মাঝে মাঝে অবসর পেলে কাছে ডাকেন, গল্প করেন, অনেক সময় কঠিন কঠিন বৈজ্ঞানিক তত্ত্ব নিয়ে আলোচনাও করেন, কিন্তু মস্তিষ্ক বিকৃতির কোনো চিহ্নই দেখতে পান না। শেষে বিরক্তভাবে মাকে বললেন, একদিন কিছুই হয়নি, মাথা বেশ সুস্থ আছে, বোধহয় পড়াশোনা করার ইচ্ছে নেই, তাই ও ওরকম করছে। এরকম সন্দেহ হওয়া বিচিত্র নয়। ছেলে পড়াশোনায় খারাপ নয়, কিন্তু পড়াশোনায় আশ্চর্য ঢিলেমি। যেবার ম্যাট্রিক দেয়, পরীক্ষার আগের দিন বেঁকে বসলো পরীক্ষা দেবে না। পড়া কিছু তৈরি হয়নি, দিলে নিঘাত ফেল করে যাবে। বাবা কোনো কথা শুনলেন না, জোর করে পরীক্ষা দেওয়ালেন। ফল বেরোলে দেখা গেল প্রথম বিভাগেই পাশ করেছে। ভারী খেয়ালি ও চিরকাল। মা রেগে বললেন, তাহলে থাক বাড়িতে বসে, পড়ে আর কাজ নেই, নিজেই ঠেলা পাবে। আমার স্ত্রী প্রায় ওর সমবয়সী, দুজনে ভাবও খুব। সে হেসে আমাকে বললে, ভাইয়ের বিয়ে দিয়ে দাও, সব সেরে যাবে। মনে হলো তাও অসম্ভব নয়। হয়তো বিয়ের জন্য খুব ব্যস্ত হয়ে উঠেছে, অন্য কাউকে তো বলতে পারছে না, বলছে হয়তো ওর বৌদিকে। জিজ্ঞাসা করলাম, সে কথা বলছে নাকি তোমাকে? না, বলেনি অবশ্য কিছুই, কিন্তু আমার তাই সন্দেহ হয়। বিয়ের প্রসঙ্গ তুললে খুশি হয়ে ওঠে। বললাম, মাকে বলো। আমার স্ত্রী মাকে বললেন, মা বাবাকে। কিন্তু বাবা অখণ্ড বিশ্বাস ওর কিছুই হয়নি, আসলে ও আর পড়াশোনা করতে চায় না। তিনি রেগে বললেন, তোমাদের যা খুশি করো, ওর কথা আমার কাছে কিছু বলো না।
সুতরাং বিয়ের প্রস্তাব চাপা পড়ে গেল। কিন্তু মা এবং আমার স্ত্রীর দৃঢ় বিশ্বাস ওর মধ্যে একটা কিছু হচ্ছে, যেটা ও কিছুতেই বলছে না। স্নান, আহার, গল্প গুজব সাধারণভাবে ঠিকই আছে, কিন্তু মাঝে মাঝে এক একদিন খুব কিচ্ছিত। অবশ্য খেতে খেতে কিংবা গল্প করতে করতে হঠাৎ কেমন অন্যমনস্ক হয়ে পড়ল, কেমন স্ত্রীর দৃষ্টিতে দূরের দিকে চেয়ে রইল। ঠোঁটে রহস্যময় হাসি, সমস্ত শরীর রোমাঞ্চিত, দেখতে ভয় করে। মায়ের আশঙ্কা হলো ভৌতিক কিছু নয় তো। বাবা এবং আমি হেসে উড়িয়ে দিলাম। বাবা বললেন, এ পাগলটার সংস্রব ছাড়ো, নইলে তোমারও শেষ পর্যন্ত পাগল হয়ে যাবে। এমনই করেই চলে। একদিন সন্ধ্যার সময় সুখদেব তার শোয়ার ঘরে খাটের উপর বসে আছে। তার শরীরটা সেদিন খুবই খারাপ। অন্য কিছু নয়, বলছে বুকের ভেতরটা কেমন ভারী বোধ হচ্ছে এবং চোখ দুটো অসম্ভব জ্বালা করছে। মা নিচে রান্নাঘরে ঠাকুরকে রাত্রের রান্না বুঝিয়ে দিচ্ছেন। আমার স্ত্রীকে বললেন, তুমি শুকুর ঘরে গিয়ে একটু বসুগে বৌমা, ওর শরীরটা ভালো নেই বলছে, একটু পরেই আমি যাচ্ছি। আমার স্ত্রী চৌকাঠের কাছে বসে সুখদেবের সঙ্গে গল্প করতে লাগলো। আজে বাজে গল্প। তুমি নাকি বাপের বাড়ি যাচ্ছ বৌদি? হ্যাঁ। কেন? এই তো এলে সেদিন। তা তো এলাম, কিন্তু থেকেই বা কি করবো বলো? সামনে চৈত মাস পড়ে যাচ্ছে, এর মধ্যে তো আর তোমার বিয়ে হচ্ছে না। সে আশা থাকলে থাকতাম। ও আমার বিয়ের জন্যই বুঝি তোমার এখানে না ও আমার বিয়ের জন্যই বুঝি তোমার এখানে থাকা। তাছাড়া আর কি। মাধবোদয় একবার এসেছিলেন, কিন্তু সিঁড়ি থেকেই ওদের হাস্য পরিহাস শুনে আবার নিচে নেমে যান। হঠাৎ সুখদেব বললে, একটা দেশলাই বাক্স এনে দেবে বৌদি, সিগারেট খাবো। আমার স্ত্রী নিচে থেকে একটা দেশলাই বাক্স এনে দিলেন। সিগারেটটা ঠোঁটে চেপে একটা কাঠি জেলেই সুখদেব যেন কিরকম হয়ে গেল। তার ঠোঁট দুটো এমন জোরে জোরে কাঁপতে লাগলো যে সিগারেটটা পড়ে গেল। ওর কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই, চোখের দৃষ্টি ওর ওইদিকে দেয়ালের দিকে নিবদ্ধ। সেদিকে কাকে যেন দেখছে। তার কথা শুনতে শুনতে ওর চোখ দুটো যেন অস্বাভাবিক জ্বালায় জ্বলতে লাগলো। সেই দিকে চেয়ে ও একটার পর একটা কাঠি জ্বেলেই চলেছে। ও কি ঠাকুরপো, ও কি করছো? কোনো মতে আমার স্ত্রী মৌখিক একবার বাধা দিলে বটে, কিন্তু সুখদেবের চোখ মুখের অস্বাভাবিক অবস্থার দিকে চেয়ে ওর গলা শুকিয়ে এলো। ওই দৃশ্য আর সে সইতে না পেরে ছুটে গেল নিচে। ও মা, শিগগিরই আসুন, ঠাকুরপো কি করছে দেখুন। মা ভাড়ারে ব্যস্ত ছিলেন। সাড়া দিলেন, যাচ্ছি, তুমি যাও।